আলোচিত হয়েছে বললেন যে তার কাছ থেকে যে 1 রাউন্ড গুলি উদ্ধার করা যায়নি, এটা আসলে বড় ধরনের এলিগেশন। কারণ বৈষম্যবিরোধী আন্দোলন আমরা দেখেছি ছাত্র জনতার উপর ব্যাপক গুলি বর্ষণ করা হয়েছে, এই গুলি তিনি ব্যবহার করেছেন, এটা একটা অভিযোগ করেছেন, তদন্তে বেরিয়ে আসবে, রিমান্ড দিয়েছেন। আপনারা কি বলেছেন? দেখেন, এটা হলো যে যখন উনি গুলি ক্রয় করছেন, যখন উনি গুলি কিনেছেন, তখন একটা গুলি টেস্ট করছেন। সেটা বলছে যে যখন উনি এই গুলি ক্রয় করছেন তখন একটা গুলি টেস্ট করেছেন। ওই যে টেস্টের ওইটা একটা জিডি করতে হয় নিয়ম, সেটা উনি ভুলে করেনি বা মনে ছিল না, এই জন্য জিডি করেননি। কিন্তু উনি বলছেন যদি ওটা টেস্ট করা হয় তাহলে এটা প্রমাণিত হবে যে ওইটা একটা মানে মিসফায়ার ছিল টেস্ট করার জন্য। আর একটা বিষয় হলো যে এই অস্ত্রটা ছিল লাইসেন্সকৃত অস্ত্র ছিল এবং এটা 2000 সালে এটা জমা দেওয়ার কোনো নির্দেশনা ছিল 2009-এর পরে যেই অস্ত্রগুলো লাইসেন্স করা ছিল। তা এখন বিষয় হলো সে যে এই যে 3 বছর সে রিনিউ করে না, সেই ক্ষেত্রে আইনের বিধান হইল সে জরিমানা দিয়ে এই অস্ত্রটা আবার রিনিউ করতে পারবে, এই লাইসেন্স রিনিউ করা যাবে। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই, কিংবা এই অস্ত্র অবৈধ অস্ত্র নয়। সেখানে তার বিরুদ্ধে যে অবৈধ অস্ত্র রাখার কিংবা গুলি হারানোর যে বিষয়টা অভিযোগটা আনছে, এইটা ইনশাল্লাহ এটা মিথ্যা বলে প্রমাণিত হবে। আর কি বলেছেন আদালত? কি বলেছেন আদালতে? এখানে প্রসিকিউশন পক্ষ বলেছেন যে উনি আওয়ামী সরকারের আমলে, ফেসিবাদের আমলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে এনবিআর এর মেম্বার পর্যন্ত হয়েছে। যেহেতু সে ফেসিবাদী সরকারের ঘনিষ্ঠ ছিল, এই কারণে সে তার পদায়নটা অতি দ্রুত হয়েছে। আমরা বলেছি সে অত্যন্ত ছোটবেলা থেকে সে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল। সে ইন্টারমিডিয়েট স্টার্ন করা, ফিনান্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট হওয়া, পরবর্তী সময় আমেরিকা থেকে MBA করা, পিএইচডি করা। সে তার যোগ্যতা বলেই সে এনবিআর পদোন্নতি পেয়েছে এবং সে আওয়ামী লীগের একেবারে শেষ সময় জাস্ট তাকে এই এনবিআর এর মেম্বার হিসেবে প্রমোশন দিয়েই তার চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার আগে তাকে অ্যাপিলেট ট্রাইব্যুনালে রাখছে, যেখানে সরকারের যারা সহযোগী সুবিধাভোগী তাদেরকে ওখানে পোস্টিং দেয় না। এটা আমরা বলেছি। জি, আদালতে মতিউর রহমান বলেছে সে এই আওয়ামী সরকারের আমলে সে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। তার পদোন্নতি হয় না। SSF এর যে প্রধান, তার সাথে তার শত্রুতা ছিল। তারা এই যে ছাগল কাণ্ডের যে বিষয়টা, এটা তাদের সাজানো নাটক, এটা DGFI এটা মেকিং করছে। এরকম এটা যেরকম রাসেল ভাইপারের নাম বা রাসেল ভাইপারের একটা ইস্যু সৃষ্টি করেছিল, সেইভাবে ছাগল কাণ্ড ইস্যু সৃষ্টি করে জনমতকে বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটা সরকারের একটা প্রয়াস ছিল। এটা বলছে যে দীর্ঘদিন যাবৎ ওই পরিবারের সাথে তার সম্পর্কের দূরত্ব ছিল। এই ছেলে ওই ছাগলটা কেড়ে নেয়, সেখানে ওই ছাগলটা 1 লাখ টাকা মাত্র দেওয়া হয়েছিল, দিয়ে ছবি তুলছে। বেসিক্যালি ওই ছাগলটা সে কেড়ে নেয়, এখন ছাগল সেই খামারেই আছে। না বলছে যে এই ছাগলের যে এই যে DGFI যে ছাগলের কাণ্ড এইটা যে মেকিং করে, তার এই যে ছেলেটা যে ছাগলের ওখানে গেছে, এটাই তার পাপ। নচেত সে অনেক ভালো কাজ করছে, রাষ্ট্রের অটোমেশন করে হাজার কোটি টাকা উনি রাষ্ট্র যাতে আয় বৃদ্ধি করছে, আহরণ করছে এনবিআর। এবং উনি পরবর্তী সময়েও অনেকগুলো উদ্যোগ নিছে, যার ফলে রাষ্ট্র লাভবান হয়েছে। উনি কখনোই মানে এই অর্থ আত্মসাৎ, বন্য দুর্নীতির সাথে জড়িত ছিল না। আদালতের আদেশ উনি রোজা ছিলেন এবং আদালতের অনুমতি নিয়ে পানি পান করছে। আর আদালতের আদেশে আমরা সংক্ষুব্ধ এই কারণে যে ওনার অস্ত্রটা এটা কোনো লাইসেন্সকৃত অস্ত্র, যেটা নিয়মেই আছে, যদি কোনো কারণে রিনিউ করা না হয় তার পরবর্তীতে জরিমানার মাধ্যমে এটা রিনিউ করা যায়। এটা কোনো অবৈধ অস্ত্র ছিল না। আপনি বললেন সংক্ষিপ্ত, আপনারা কি আদেশের বিরুদ্ধে যে রিমান্ড দেওয়া হলো উচ্চ আদালতে যাবে? না, উনি বিভিন্ন সময় এনবিআর অনেক বড় দুর্নীতি ধরে উনি অনেক রিওয়ার্ড পাইছেন, সেটা দিয়ে উনি
শেয়ার মার্কেটে বিনিয়োগ করে না না, ওনার যে টাকার যেই পরিমাণ অবৈধ সম্পদ উপার্জন দেখায় সেটা যৌক্তিক, কারণ উনি